হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? যে কোনো দেশের সবচেয়ে বড় শক্তি হলো সেই দেশের সেনাবাহিনী, যারা প্রতিটা মুহূর্তেই দেশের বর্ডারে পাহারাদারি করে নিজেদের দেশকে বিদেশি শত্রুদের হাত থেকে বাঁচানোর কাজ করে। কিন্তু আপনারা কি জানেন, এই সেনাবাহিনী ছাড়াও পৃথিবীর সমস্ত বড় বড় দেশের কাছে আরও একটা করে গোপন হাতিয়ার থাকে, আর সেটা হলো সেই সমস্ত দেশের ইন্টেলিজেন্স এজেন্সি বা গোয়েন্দা সংস্থা, যারা পুরো পৃথিবীর সামনেই নিজেদের আসল পরিচয় গোপন রেখে নিজেদের দেশকে বড় বড় যুদ্ধ, জঙ্গি হামলা আর বিপদের হাত থেকে বাঁচানোর কাজ করে। কিন্তু নিজের দেশের জন্য এত কিছু করার পরেও কেউই এই মানুষগুলোর আসল পরিচয় বা এদের কাজের সম্পর্কে কিছুই জানতে পারে না। তবে আমাদের আজকের ভিডিওতে আমরা কিউবা দেশের এরকমই বেশ কিছু সিক্রেট এজেন্টের জীবন কাহিনী দেখব, যারা নিজেদের দেশের জন্য নিজেদের পরিবার পরিজন সবকিছু ত্যাগ করেছিল, কিন্তু এত কিছুর পরেও তাদেরকে তাদের দেশের মানুষরা দেশদ্রোহী মনে করত। আর এই কারণেই তাদেরকে তাদের বাকি জীবনটা বিদেশের একটা জেলের মধ্যে কাটাতে হয়। কিউবা দেশের ওই সমস্ত সিক্রেট এজেন্টদের জীবন কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম ওয়াস্প নেটওয়ার্ক। 2019 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 5.9। তো আমাদের আজকের গল্পটা হলো আমেরিকার পাশে থাকা কিউবা নামের খুবই ছোট্ট একটা দেশকে নিয়ে। তো গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় 1959 সাল থেকেই কিউবা পুরোপুরিভাবে কমিউনিস্ট রিজিম ফলো করত। মানে সেই সময় এই পুরো দেশটাই রাশিয়ান সরকারের আইডিওলজি আর তাদের নিয়ম মেনে চলত। কিন্তু সেই সময় আমেরিকা আর রাশিয়া এই দুটো দেশের মধ্যেই খুবই বড় একটা শত্রুতা চলছিল। আর যেহেতু কিউবা আমেরিকার পাশে থাকা খুবই ছোট্ট একটা দেশ ছিল, তাই এই ঘটনার পর আমেরিকান সরকার কিউবা দেশের ওপরে একটা বিশাল বড় এমবার্গো বা একটা স্যাংশন লাগিয়ে দেয়, যার ফলে কিউবা কোনোভাবেই আশেপাশের কোনো দেশের সাথেই কোনো রকম বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে পারবে না বা কোনো রকম ব্যবসা করতে পারবে না। এর ফলে খুবই অল্প সময়ের মধ্যে কিউবার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়তে শুরু করে। এই ঘটনায় কিউবার সাধারণ মানুষরা খুবই সমস্যায় পড়ে গেছিল। তাদের কাছে না ছিল পর্যাপ্ত পরিমাণ খাবার, না ছিল ইলেকট্রিসিটি বা জল, আর না ছিল কোনো সাধারণ সুযোগ সুবিধা। আস্তে আস্তে ওই দেশের সাধারণ মানুষদের পক্ষে সুস্থভাবে বেঁচে থাকাটাই খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল, যে কারণে বহু মানুষ ওই দেশ ছেড়ে পালিয়ে আমেরিকার মায়ামিতে গিয়ে রিফিউজি হয়ে থাকতে শুরু করে। আর সেখানে সমস্ত কিউবার লোকজনরা একসাথে থেকে একটা গ্রুপ বানিয়ে আমেরিকা থেকে নিজেদের দেশকে বাঁচানোর জন্য সমস্ত রকমভাবে চেষ্টা চালিয়ে যেতে শুরু করে। এরপর আমাদেরকে 1990 সালে কিউবার হাভানা শহর দেখানো হয়। সেখানেই আমরা রেনে নামের এই লোকটাকে দেখতে পাই। রেনে পেশায় একটা প্রাইভেট কোম্পানির পাইলট ছিল। ওদের দেশে যে সমস্ত বিদেশি ট্যুরিস্টরা ঘুরতে আসতো, রেনে নিজের প্লেনে করে তাদেরকে স্কাই ডাইভিং করানোর কাজ করত। কিন্তু এই কাজ করেও ও খুব বেশি টাকা ইনকাম করতে পারত না, যার ফলে সংসার চালানোর জন্য ওর স্ত্রীকেও একটা কারখানায় কাজ করতে হতো। এখানে রেনের পরিবার বলতে ছিল ওর স্ত্রী ওলগা আর ওদের একটা বাচ্চা মেয়ে। আর রেনে এদের দুজনকে খুবই ভালোবাসত। কিন্তু এই কিউবা দেশে থাকতে রেনের একদমই ভালো লাগতো না। সেজন্য একদিন অফিসে কাজ করার সময় ও হঠাৎ করে নিজের কোম্পানির একটা প্লেন চুরি করে ও দেশ ছেড়ে পালিয়ে মায়ামিতে চলে যায়। যেহেতু কিউবা থেকে মায়ামির দূরত্ব 145 থেকে 160 কিলোমিটারের মধ্যে, তাই নিজের দেশ ছেড়ে আমেরিকায় পৌঁছাতে ওর খুব বেশি সময় লাগে না। আমেরিকায় পৌঁছানোর সাথে সাথেই রেনে ওই দেশের সরকারের কাছে আত্মসমর্পণ করে। আর পরবর্তীকালে একটা প্রেস কনফারেন্সে ও আমেরিকার সমস্ত সাংবাদিকদেরকে জানায় ওর কিউবা দেশে থাকতে কখনোই ভালো লাগতো না, কারণ ওই দেশে মানুষের বেঁচে থাকার জন্য সাধারণ সুযোগ সুবিধা কোনো কিছুই নেই। ওখানকার সাধারণ মানুষরা ঠিক করে পেট ভরে খেতে পায় না, এমনকি প্রত্যেক দিন ওদেরকে খুবই অল্প পরিমাণ জল আর 8 ঘন্টা করে ইলেকট্রিসিটি দেওয়া হয়। এই সমস্ত কারণে ও বিগত 3 মাস ধরে ওই দেশ ছেড়ে পালিয়ে আসার প্ল্যান করছিল, আর আজ অবশেষে ও সেই কাজটা করতে পেরেছে। এখন থেকে ও নিজের বাকি জীবনটা আমেরিকাতেই কাটাবে। অন্যদিকে কিউবার দুজন সরকারি অফিসার যখন রেনের এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরটা ওর স্ত্রী অর্থাৎ ওলগাকে জানায়, তখন ওলগা যেন কোনোভাবেই এটাকে বিশ্বাস করতে পারছিল না, কারণ আজ সকালে অফিসে যাওয়ার আগে অবধিও রেনে খুবই ভালোভাবে আর হাসি মুখে ওর সাথে আর ওদের বাচ্চা মেয়ের সাথে গল্প করে সময় কাটিয়েছিল। এখন ওলগাকে জানানো হয় রেনে এইভাবে এই দেশ ছেড়ে চলে যাওয়ার কারণে সরকারের তরফ থেকে ওকে দেশদ্রোহী ঘোষণা করে দেওয়া হয়েছে, আর ও কখনো দেশে ফিরে আসলে এই কাজের জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবে। এই কথাগুলো শুনে ওলগা মানসিকভাবে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। অন্যদিকে দেখা যায় রেনে এখন আমেরিকার মায়ামি শহরে একজন ফ্লাইট ইনস্ট্রাক্টর হিসাবে একটা চাকরি পেয়ে গেছে। এখানে ওর কাজ ছিল নতুন পাইলটদেরকে প্লেন চালানো শেখানো। এখানে কিছুদিন কাজ করার পরেই রেনের সাথে জশ বাসুল্টো নামের এই লোকটার পরিচয় হয়। রেনের মতন জশও একটা সময় কিউবা থেকে আমেরিকাতে পালিয়ে এসেছিল। এখন জশ রেনেকে বলে, তুমি যেভাবে কিউবা থেকে একটা প্লেন চুরি করে এই দেশে পালিয়ে এসেছো সেটা আমার খুবই ভালো লেগেছে,
কিন্তু তোমার মতন সবার ভাগ্য এত ভালো হয় না। কিছুদিন আগে 15 বছর বয়সী একটা ছেলে কিউবা থেকে সমুদ্রপথে ভেলায় করে মায়ামিতে আসার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই কাজটা করতে গিয়ে ও মারা যায়। আর ওই বাচ্চাটার মতন বহু হাজার হাজার মানুষ প্রত্যেকদিন কিউবা থেকে সমুদ্রপথে নৌকা অথবা ভেলায় করে আমেরিকায় আসার চেষ্টা করে, আর তাদের মধ্যে থেকে বহু মানুষে সমুদ্রের মধ্যে পথ হারিয়ে অথবা জলে ডুবে মারা যায়। কিউবা থেকে আসা সেই সমস্ত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমি ব্রাদার্স টু দ্য রেস্কিউ নামের একটা গ্রুপ চালাই। আমাদের গ্রুপের কাজ হলো যে সমস্ত মানুষ সমুদ্রপথে কিউবা থেকে আমেরিকা আসার চেষ্টা করছে তাদেরকে সঠিক পথ দেখিয়ে সুরক্ষিতভাবে এখানে নিয়ে আসা। আর এই কাজের জন্য আমাদের কাছে অনেকগুলো প্লেন আছে, আর আমাদের গ্রুপের পাইলটরা সেই প্লেন নিয়ে সারাদিন ধরে কিউবা আর আমেরিকার মাঝখানে সমুদ্রের মধ্যে ঘোরাঘুরি করে। আর যখনই তারা সমুদ্রের মধ্যে কাউকে দেখতে পায় তখন তাদেরকে সুরক্ষিতভাবে পথ দেখিয়ে আমেরিকাতে নিয়ে আসে। এখন আমি চাই তুমিও আমাদের এই দলে যুক্ত হয়ে আমাদেরকে এই কাজে সাহায্য করো। এর জন্য তুমি বেশি টাকা ইনকাম করতে না পারলেও তুমি প্রত্যেকদিন অনেক মানুষকে সাহায্য করে তাদের জীবন বাঁচানোর সুযোগ পাবে। এখানে যশের কথাগুলো শুনে রেনে ওনার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর থেকে ও প্রত্যেক দিন সমুদ্রপথে কিউবা থেকে আমেরিকাতে আসা সমস্ত অসহায় মানুষদেরকে সাহায্য করতে শুরু করে। এইভাবে কিছুদিন কাটার পর একদিন যশ রেনেকে নিয়ে একটা প্লেনে করে আবার কিউবাতে ফিরে যায়। কিন্তু এখানে ওরা কিউবার মাটিতে না নেমে আকাশের ওপর থেকেই কিউবার বিভিন্ন বড় বড় শহরের ওপরে কাগজের পোস্টার ছড়াতে শুরু করে, যাতে লেখা ছিল খুব তাড়াতাড়ি আমরা রাশিয়ান সরকারের থেকে মুক্তি পেয়ে আমেরিকার সাথে বন্ধুত্ব করতে পারবো, তারপর আমাদের দেশে সবকিছু আবার আগের মতন ঠিক হয়ে যাবে। আসলে এই পোস্টারগুলোর সাহায্যে যশ কিউবার সাধারণ মানুষদেরকে নতুন করে বেঁচে থাকার আর লড়াই করার সাহস যোগাতে চাইছিল। এখানে যশের সাথে এই সমস্ত কাজ করতে রেনের খুবই ভালো লাগছিল। এইভাবে আস্তে আস্তে 1 বছর কেটে যায়। রেনে এখন মাঝে মাঝেই ওলগাকে চিঠি লিখে ওর আর ওদের বাচ্চাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। যদিও প্রথমের দিকে ওলগা ওর চিঠির কোনো উত্তর দিত না, কিন্তু পরে ও জানায় রেনে এই দেশ ছেড়ে চলে যাওয়ার পর ওকে দেশদ্রোহী ঘোষণা করে দেওয়া হয়েছে। আর রেনের কারণে এখন ওলগা আর ওর বাচ্চা মেয়েকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর নিজেদের সংসার চালানোর জন্য এখন ওলগাকে একটা কারখানায় ডবল শিফটে কাজ করতে হয়। নিজের পরিবারের এইরকম অসহায় অবস্থার কথা জানার পর রেনে মানসিকভাবে খুবই কষ্ট পাচ্ছিল। সেজন্য এখন ও ওলগাকে আর ওদের বাচ্চাকে কিউবা থেকে পুরোপুরিভাবে আমেরিকাতে চলে আসতে বলে। কিন্তু ওলগার পক্ষে এই কাজটা করা মোটেও সহজ ছিল না। আগামী বেশ অনেক মাস ধরে ওলগা নিজের মেয়েকে নিয়ে কিউবা থেকে বেরিয়ে আমেরিকায় যাওয়ার অনেক রকমভাবে চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবার কিউবার সরকারি অফিস থেকে জানানো হয় ওর কাছে সঠিক কাগজপত্র আর ডকুমেন্টস নেই, সেজন্য ওলগা আর ওর মেয়ে এই দেশ থেকে বাইরে বেরোতে পারবে না। আসলে রেনে এই দেশ ছেড়ে আমেরিকায় চলে যাওয়ার পর কিউবার সরকার ওকে দেশদ্রোহী মনে করছিল, আর সেজন্যই এখন রেনেকে শাস্তি দেওয়ার জন্য কিউবার সরকার কোনোভাবেই রেনের পরিবারকে এই দেশ থেকে বাইরে যেতে দিতে চাইছিল না। কিন্তু ওলগা কোনোভাবেই হার না মেনে নিজের মেয়েকে নিয়ে আমেরিকায় যাওয়ার জন্য সব রকমভাবে চেষ্টা চালাতে থাকে। এখানে ও সারাদিন ধরে একটা কারখানায় খুবই কঠিন পরিশ্রম করে নিজের সংসার চালাতো, আর তার মধ্যে ও মাঝে মাঝে সরকারি অফিসে গিয়ে নিজের সমস্ত ডকুমেন্টস আর কাগজপত্র জমা দেওয়ার চেষ্টা করত। অন্যদিকে আমরা কিউবাতে রুয়ান নামের এই পাইলটটাকে দেখতে পাই। বাকি সবার মতন রুয়ানও কিউবা থেকে বাইরে বেরোতে চাইছিল। সেজন্য একদিন ও কিউবা থেকে সমুদ্রপথে সাঁতার কাটতে কাটতেই আমেরিকার দিকে এগোতে শুরু করে। আর এইভাবে কিছুদিন পর ও অবশেষে আমেরিকার একটা নেভাল বেস ক্যাম্পে পৌঁছায়। সেখানে ও আমেরিকার নৌসেনাবাহিনীকে জানায় ও একজন পাইলট, আর একটা সময় ও কিউবার সেনাবাহিনীতেও ছিল, কিন্তু এখন ও একটা ভালো জীবনযাপনের জন্য কিউবা থেকে পালিয়ে আমেরিকায় চলে এসেছে। মায়ামিতে আসার পর জুয়ানের সাথে অ্যানা নামের এই মেয়েটার পরিচয় হয়, আর আস্তে আস্তে ওরা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। কিছুদিন পর জুয়ানও রেনের মতন যশের সেই ব্রাদার্স টু দ্য রেস্কিউ গ্রুপে জয়েন করে। এখানে কাজ করতে করতে ওর সাথে রেনের বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। একদিন কাজ করার সময় রেনে লক্ষ্য করে ওদের গ্রুপের বেশ কিছু লোকজন বেআইনিভাবে ড্রাগস পাচার করার কাজ শুরু করেছে। তারা লোকজনকে সাহায্য করার নাম করে নিজেদের প্লেনে করে কলম্বিয়া থেকে ড্রাগস নিয়ে বেআইনিভাবে আমেরিকাতে নিয়ে আসতো। নিজের গ্রুপ মেম্বারদের এই কাজটা রেনের একদমই পছন্দ হচ্ছিল না। সেজন্য একদিন ও এই বিষয়টা জুয়ানের সঙ্গে আলোচনা করে। তখন জুয়ান বলে, আমেরিকায় আসার পর থেকেই আমি গোপনভাবে FBI এর হয়ে কাজ করছি। তুমি চাইলে আমি FBI এজেন্টদেরকে বলে ওই ড্রাগস পাচারকারীদেরকে গ্রেফতার করতে পারি। FBI হলো আমেরিকার খুবই বড় একটা গোয়েন্দা সংস্থা। জুয়ান বলে, আমি কিউবার সমস্ত গোপন খবর FBI অফিসারদেরকে দেই, আর তার জন্য FBI থেকে প্রতি মাসে আমাকে বেশ একটা মোটা টাকার মাইনে দেওয়া হয়। এখন তুমি চাইলে তুমিও আমার মতন গোপনভাবে FBI এর হয়ে কাজ করতে পারো। তখন রেনে বলে, আমি কোনোভাবে নিজের দেশকে ধোঁকা দিতে পারবো না।
আমি শুধু চাই যারা বেআইনিভাবে ড্রাগস পাচার করছে পুলিশ যেন তাদেরকে গ্রেফতার করে নেয়। এই ঘটনার কিছুদিন পর রেনের সেই ইনফরমেশনের সাহায্যে বেশ কিছু FBI এজেন্ট সেই সমস্ত ড্রাগ পাচারকারীদেরকে গ্রেফতার করে নেয়। এই ঘটনার কিছুদিন পরেই জোয়ান তার গার্লফ্রেন্ড অ্যানাকে বিয়ে করে নেয়। ওদের বিয়ের অনুষ্ঠানটা খুবই ধুমধাম করে আর বড় করে পালন করা হয়েছিল, যেখানে বেশ কিছু বড় বড় নেতামন্ত্রীরাও এসেছিল। অন্যদিকে দেখা যায় বিগত 2 বছর ধরে চেষ্টা করার পরেও কিউবার সরকার এখনো কোনোভাবেই ওলগা আর তার মেয়েকে ওদের দেশ ছেড়ে আমেরিকায় যাওয়ার পারমিশন দিচ্ছিল না। আর কিউবা সরকারের এই অনুমতি ছাড়া ওলগা আর ওর মেয়ে কোনোভাবেই আমেরিকার নাগরিকত্ব পাবে না, যে কারণে ওলগা প্রচণ্ড হতাশ হয়ে গিয়ে একরকমভাবে হার মানতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় আমেরিকাতে বেশ কিছু FBI এজেন্ট লুকিয়ে লুকিয়ে রেনের ওপরে নজর রাখছে। তারা সবাই রেনের ঘরের মধ্যে বেশ অনেক জায়গায় অনেকগুলো গোপন মাইক্রোফোন লাগিয়ে রেখেছিল, যেগুলোর সাহায্যে ওরা রেনের সমস্ত কথাবার্তা শুনত। এমনকি ও কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কি কাজ করছে, সেই সব কিছুর উপরেই ওরা নজর রাখছিল। এখন প্রশ্ন আসতে পারে, রেনের মতন একজন সাধারণ মানুষের উপরে FBI এজেন্টরা নজর রাখছে কেন? আর এই প্রশ্নের উত্তর জানার জন্যই আমাদেরকে 4 বছর আগের একটা ঘটনা দেখানো হয়। আসলে আজ থেকে 4 বছর আগে কিউবার ইন্টেলিজেন্স এজেন্সি বা গোয়েন্দা বিভাগের বেশ কিছু অফিসারেরা জানতে পারে আমেরিকার মায়ামি থেকে বেশ কিছু দুষ্কৃতী আর জঙ্গিরা কিউবা দেশের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ওই দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছিল। আর সেই একই সাথে ওরা কিউবার ট্যুরিজম ব্যবসাকেও নষ্ট করতে চাইছিল, যাতে বাইরের দেশ থেকে অন্য কোনো পর্যটক কিউবাতে ঘুরতে না যায়, যার ফলে কিউবার আর্থিক অবস্থাও যাতে পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখন মায়ামির সেই সমস্ত দুষ্কৃতী আর জঙ্গিদের গোপন প্ল্যানগুলোকে জেনে সেগুলোকে আটকানোর জন্য কিউবার গোয়েন্দা বিভাগ থেকে বেশ কিছু অফিসারকে মায়ামিতে পাঠানো হয়। আর কিউবার সেই সমস্ত গোয়েন্দাদের দলকে বলা হতো ওয়াস্প নেটওয়ার্ক। আর সেই সমস্ত গোয়েন্দাদের মধ্যেই রেনে আর জুয়ানও ছিল। সবার প্রথমে 1990 সালে রেনে নিজের দেশ থেকে পালিয়ে আমেরিকায় পৌঁছায়। এরপর 1991 সালে ম্যানুয়াল ভিরামন্তেজ নামে আরও একজন কিউবার গোয়েন্দা মায়ামিতে পৌঁছায়। আর তার কিছু মাস পর 1992 সালে জোয়ানও নিজের দেশ থেকে পালিয়ে মায়ামিতে চলে যায়। এরপর এদের মতন আরও অনেক সিক্রেট এজেন্ট কিউবা থেকে পালিয়ে আসার অজুহাতে মায়ামিতে এসে থাকতে শুরু করে। সেখানে তারা সবাইকে দেখানোর জন্য বিভিন্ন রকম ছোটোখাটো কাজ করত, কিন্তু সবার নজরের আড়ালে ওরা লুকিয়ে লুকিয়ে সেই সমস্ত দুষ্কৃতী আর জঙ্গিদের ওপরে নজর রাখত। এই সমস্ত জঙ্গিদের লিডারের নাম ছিল লুইস পোসাদা। 1992 সালের মধ্যে আমেরিকার মায়ামি শহরে প্রচুর পরিমাণ কিউবার সিক্রেট এজেন্ট চলে আসে। এই এজেন্টরা কখনো নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ করত না। এরা যে সমস্ত ইনফরমেশন জোগাড় করত সেগুলোকে এরা গোপনভাবে নিজেদের দেশে পৌঁছে দিত। এই সমস্ত সিক্রেট এজেন্টরা 20টারও বেশি বড় বড় টেররিস্ট অ্যাটাক আটকেছিল, আর 30টারও বেশি টেররিস্টকে গ্রেফতার করার জন্য ওদের দেশের পুলিশকে সাহায্য করেছিল। এই সমস্ত সিক্রেট এজেন্টরা নিজেদের দেশের মানুষদের কাছে দেশদ্রোহী হয়ে থেকেও গোপনভাবে নিজেদের দেশকে সমস্ত রকম বিপদের হাত থেকে বাঁচিয়ে যাচ্ছিল। এরপর আমাদেরকে আবার বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। এখন ম্যানুয়াল নামে ওই সিক্রেট এজেন্টদের একজন অফিসার ওলগার সঙ্গে দেখা করে ওকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। সবকিছু জানার পর ওলগা প্রচণ্ড অবাক হয়ে যায়। এখন ও খুবই দুঃখে, কষ্টে আর আনন্দে কাঁদতে শুরু করে। এখন ও বুঝতে পারে এতদিন ধরে ও রেনেকে ভুল বুঝেছিল। রেনে কোনো রকমভাবেই স্বার্থপর অথবা দেশদ্রোহী না। ও নিজের জীবনের সবকিছু ত্যাগ করে দিয়ে নিজের দেশের সেবা করছিল। অন্যদিকে দেখা যায় এই ঘটনার কিছুদিন পরেই কিউবার সাধারণ মানুষরা ওদের দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে। কিন্তু কিউবার সরকার শান্তভাবে সেই সমস্ত জিনিসগুলোকে না মিটিয়ে সমস্ত সাধারণ মানুষকে মারধর করে তাদেরকে জোর করে জেলের মধ্যে বন্দি করে রেখে দেয়। এখন কিউবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এই অবস্থায় কিউবার সমস্ত সাধারণ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আর তাদের মনে আশার আলো জাগানোর জন্য জশ বাসুল্টো তার বেশ কিছু লোকজনকে নিয়ে 3টে প্লেনে করে কিউবার দিকে এগোতে শুরু করে। জশ বাসুল্টো সেই লোক ছিল যিনি কিউবা থেকে সমুদ্রপথে আমেরিকাতে আসা সমস্ত অসহায় মানুষদেরকে সাহায্য করতেন। কিন্তু জশ আর তার লোকজন কিউবার আকাশের ওপরে পৌঁছানোর আগেই কিউবা এয়ারফোর্সের বেশ কিছু ফাইটার প্লেন এদের প্লেনের ওপরে হামলা করে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেয়, যার ফলে জশ আর তার বেশ কিছু লোকজন ওই ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীকালে এই খবরটা যখন টিভি নিউজে দেখানো হয় তখন অ্যানা মনে করেছিল ওই 3টে প্লেনের মধ্যে থেকে কোনো একটা প্লেন হয়তো জুয়ান চালাচ্ছিল। কিন্তু পরবর্তীকালে ও টিভি নিউজ থেকে জানতে পারে জুয়ান পুরোপুরি সুরক্ষিত আছে। এমনকি এই সমস্ত ঘটনা চলাকালীন ও অ্যানাকে কিছু না জানিয়েই মায়ামি থেকে পালিয়ে আবার কিউবায় ফিরে গেছে। এখন ও কিউবার একটা নিউজ চ্যানেলকে জানায় মায়ামিতে ও একদমই ভালো ছিল না, সেজন্য ও আবার নিজের দেশে ফিরে এসেছে। আর এরপর থেকে ও নিজের বাকি জীবনটা কিউবাতেই কাটাবে। এখানে ইন্টারভিউ চলাকালীন ও কারোর সামনেই অ্যানার ব্যাপারে কিছুই জানায় না।
টিভিতে এই সমস্ত খবর দেখার পর অ্যানা প্রচণ্ড অবাক হয়ে গেছিল। জোয়ান যে ওকে এইভাবে ছেড়ে দিয়ে আবার কিউবায় ফিরে যাবে সেটা ও কখনোই ভেবে উঠতে পারেনি। অন্যদিকে দেখা যায় বিগত বহু বছর ধরে চেষ্টা করার পর এখন অবশেষে ওলগা আর তার মেয়ে অফিসিয়ালি আমেরিকাতে এসে রেনের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। এত বছর পর নিজের পুরো পরিবারকে ফিরে পেয়ে রেনে প্রচণ্ড আনন্দ পায়। ও খুবই খুশি হয়ে নিজের স্ত্রী আর মেয়েকে জড়িয়ে ধরে। এতদিন ধরে রেনের মেয়েও ওকে একজন দেশদ্রোহী আর খারাপ মানুষ মনে করত, কিন্তু এখন আস্তে আস্তে সে সবকিছুই ঠিক হয়ে যাবে। এরপর থেকে রেনে, ওলগা আর ওদের মেয়ে আবার একসাথে থাকতে শুরু করে। কিন্তু ওলগা এখনও রেনের ওপরে খুবই রেগেছিল, কারণ রেনের সিদ্ধান্তের জন্য আর ওর করা ওই কাজের জন্য এত বছর ধরে ওলগা আর ওর মেয়েকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখানে ওলগা আর রেনে যখন নিজেদের মধ্যে ব্যক্তিগত কথা বলছিল, তখনও এফবিআই এর বেশ কিছু এজেন্ট ওদের ওপরে নজরদারি করছিল। এরা সবাই রেনেকে সন্দেহ করলেও এখনো অবধি ওদের কাছে রেনের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ ছিল না। অন্যদিকে দেখা যায় জঙ্গিদের লিডার অর্থাৎ লুইস পোসাদা কিউবার ওপরে হামলা করার জন্য একটা নতুন প্ল্যান করছে। উনি সেন্ট্রাল আমেরিকার এল সালভাডোর নামের একটা দেশ থেকে বেশ অনেকটা টাকার বিনিময়ে এই ছেলেটাকে ভাড়া করে আনেন। এই ছেলেটার নাম ছিল রাউল, আর ও টাকার জন্য যে কোনো কাজ করতেই রাজি ছিল। এখন রাউলকে বেশ অনেকটা টাকা দিয়ে কিউবার হাভানা শহরের বেশ অনেকগুলো বড় বড় হোটেলে বেশ কিছু বোম প্ল্যান্ট করতে বলা হয়। আর রাউল একা একা খুব সহজেই এই কাজটা করে ফেলে। ও হাভানা শহরের 3টে বড় বড় হোটেলে 3টে টাইম বোম ফিট করে দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এই বোম ব্লাস্টের ফলে একজন ইটালিয়ান ট্যুরিস্ট মারা যায়, যার ফলে পুরো পৃথিবীর সামনে কিউবা বেশ অনেকটা বদনাম হয়ে গেছিল। কিন্তু এই ঘটনার মাত্র কিছু ঘন্টার মধ্যেই কিউবার পুলিশ রাউলকে গ্রেফতার করে নেয়। আর রাউলকে ধরানোর এই কাজটাও রেনে আর তার সঙ্গীরাই করেছিল। এই ঘটনার পরেও কিউবার সেই সময়ের প্রেসিডেন্টকে মারার জন্য বেশ আরও অনেকগুলো টেররিস্টকে পাঠানো হয়, কিন্তু রেনে আর তার লোকজন সঠিক সময়ের মধ্যে তাদের গোপন প্ল্যান সম্পর্কে জানতে পেরে তাদেরকেও কিউবার পুলিশের কাছে ধরিয়ে দেয়। এই ঘটনার পর কিউবার সরকার আমেরিকান সরকারের কাছে সাহায্য চায়, কারণ টেররিস্টদের লিডার লুইস বাসাল্টো আমেরিকাতে বসেই কিউবার বিরুদ্ধে হামলা করার সমস্ত রকম প্ল্যান করছিল। এখন কিউবার সরকার চাইছিল আমেরিকান সরকার যেন লুইস বাসাল্টোকে গ্রেফতার করে নেয়। আর লুইস বাসাল্টোই যে টেররিস্টদের লিডার সেই জিনিসটা প্রমাণ করার জন্য কিউবার সরকার এত বছর ধরে রেনে আর তার সঙ্গীদের জোগাড় করার সমস্ত গোপন ইনফরমেশন এফবিআইকে দিয়ে দেয়। এরপর দেখা যায় এই ঘটনার আরও বেশ কিছু বছর কেটে গেছে। রেনে আর ওলগার এখন আরও একটা বাচ্চা মেয়ে হয়েছে। আমেরিকাতে আসার পর এরা প্রত্যেকেই খুবই ভালো ছিল। এদের জীবনটা খুবই সুখে শান্তিতে কাটছিল। ওদের বড় মেয়ে এখন খুবই ভালো একটা স্কুলে পড়ছিল, আর ওলগাও নিজেদের সংসার চালানোর জন্য এক জায়গায় চাকরি করছিল। কিন্তু সবকিছু যখন খুব ভালোভাবে কাটছিল, তখনই একদিন বেশ কিছু এফবিআই এজেন্ট রেনের বাড়িতে এসে ওকে গ্রেফতার করে নেয়। আসলে কিছু মাস আগে কিউবার সরকার নিজেদের যে গোপন ফাইলগুলো এফবিআইদের সঙ্গে শেয়ার করেছিল, সেখান থেকেই এফবিআইরা রেনে আর ওর মতন কিউবার বাকি সমস্ত সিক্রেট এজেন্ট বা গোয়েন্দাদের সম্পর্কে জানতে পারে। আর এখন সেই ফাইল থেকেই এফবিআইরা রেনে, ম্যানুয়াল আর ওদের দলের বাকি সমস্ত সঙ্গীদেরকে গ্রেফতার করে নেয়। এদের অপরাধ ছিল যেহেতু এরা এত বছর ধরে আমেরিকাতে থেকে আমেরিকার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছিল আর আমেরিকার সমস্ত গোপন ইনফরমেশন জোগাড় করে কিউবাতে পাঠাচ্ছিল। এই ঘটনার পর ওলগা আর ওদের বাচ্চা মেয়েদের জীবন আবার পুরোপুরিভাবে বদলে যায়। এখন আমেরিকার সমস্ত সাধারণ লোকজন আর ওখানকার সংবাদ মাধ্যম ওলগা আর ওর মেয়েদেরকে দেশদ্রোহী বলতে শুরু করে। ও মনে করেছিল এই সমস্ত ঘটনার ফলে ওকে হয়তো চাকরি থেকে বের করে দেওয়া হবে, কিন্তু সৌভাগ্যবশত তেমনটা কিছুই হয় না। এখন ও আবারও আরও একবার একা একা চাকরি করেই নিজের পুরো সংসার চালাচ্ছিল। এই সমস্ত ঘটনার 2 সপ্তাহ পর ওলগা অবশেষে জেলের মধ্যে রেনের সঙ্গে দেখা করার সুযোগ পায়। জেলের ভিতর থেকে রেনে জানায় এফবিআই ও শাস্তি অনেকটা কমিয়ে দেবে, কিন্তু তার জন্য রেনেকে নিজের দেশের বিরুদ্ধেই সাক্ষী দিতে হবে। কিন্তু রেনে জানিয়ে দেয় নিজের জন্য ও কোনোভাবেই নিজের দেশের ক্ষতি করতে পারবে না। তার জন্য দরকার পড়লে ও নিজের বাকি জীবনটাই জেলের মধ্যে কাটানোর জন্য রাজি আছে। অন্যদিকে কিউবার প্রেসিডেন্ট যখন এই খবরটা জানতে পারে, তখন তারা রেনে আর তার সঙ্গীদেরকে বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা করে। কিউবার প্রেসিডেন্ট বলে রেনে আর তার সঙ্গীরা শুধুমাত্র নিজেদের দেশকে বাঁচাতে চাইছিল, এই ঘটনায় ওদের কোনো রকম দোষ নেই, তাই ওদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমেরিকান সরকার ওদের কোনো কথাই শুনতে চাইছিল না। এইভাবে আস্তে আস্তে 1 বছর কেটে যায়। রেনে আর তার সমস্ত সঙ্গীরা এখনও জেলের মধ্যে বন্দী হয়ে আছে, কিন্তু এখনও তাদের কোনো রকম বিচার হয়নি। এদিকে ওলগা নিজের 2 মেয়েকে নিয়ে একা একা খুবই কষ্ট করে সংসার চালাচ্ছিল, আর নিজের কাজের ফাঁকে ও যখনই সুযোগ পেত ও জেলের মধ্যে রেনের সঙ্গে দেখা করার জন্য চলে যেত। এই ঘটনার কিছু মাস পর এফবিআই এজেন্টরা ওলগাকেও গ্রেফতার করে নেয়, আর ওকে 3 মাস জেলের মধ্যে বন্দি করে রাখার পর
আমেরিকা থেকে আবার কিউবায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিউবাতে আসার পরেও ও সেখান থেকেই রেনের মুক্তির জন্য লড়াই চালিয়ে যেতে থাকে। এই ঘটনার 12 বছর পর অর্থাৎ 2011 সালের 7ই অক্টোবর অবশেষে রেনেকে আমেরিকার জেল থেকে ছেড়ে দেওয়া হয়, আর ম্যানুয়াল 15 বছর পর জেল থেকে মুক্তি পায়। অন্যদিকে জোয়ান অ্যানার সাথে যে বাজে ব্যবহারটা করেছিল তার জন্য অ্যানা কিউবান সরকারের বিরুদ্ধে একটা মামলা করে, আর পরবর্তীকালে ও এই মামলাটা জিতে যায়, আর ওকে ক্ষতিপূরণ হিসেবে $27 মিলিয়ন দেওয়া হয়। কিন্তু তার মধ্যে থেকে আজ অবধি ও শুধুমাত্র $2 লক্ষ হাতে পেয়েছে। অন্যদিকে কিউবাতে ফিরে আসার পর জুয়ানকে তার পাইলটের চাকরিটাও হারাতে হয়েছিল, কারণ ও নিজের দেশের বিরুদ্ধে গিয়ে এফবিআইদের সঙ্গে কাজ করেছিল, আর কোনো রকম চাকরি না থাকার জন্য শেষ বয়সে ও অনেক আর্থিক সমস্যায় ভুগেছিল। আর সবশেষে সেই টেররিস্টদের লিডার লুইস পাসাডা 2018 সালে নিজের 90 বছর বয়সে মারা যান। আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লাগলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার দেখা হবে পরবর্তী